আসসালামু আলাইকুম। আমি সাইদুর রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব গ্রাফ চার্ট নিয়ে। আজকের ক্লাসটার পরে ক্লাসটা মনোযোগ দিয়ে দেখার পরে আমি আশা করি ইনশাল্লাহ তোমাদের গ্রাফ চার্ট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। যারা এইচএসসি প্রথম পত্রের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, আশা করি এই ক্লাসটা তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তো শুধুমাত্র একটি নিয়ম, আজকের যে নিয়মটা, শুধুমাত্র একটি নিয়ম জানা থাকলেই দুনিয়ার যত গ্রাফ চার্ট আছে আশা করি তোমরা ওই গ্রাফ চার্টগুলো একদম নির্দ্বিধায় সমাধান করতে পারবা। যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন গ্রাফ চার্ট ব্যবহৃত হয় আমরা জানি সেটা, তবে বহুল ব্যবহৃত যে গ্রাফ চার্ট গুলো আছে আমাদের সেটা হচ্ছে টেবিল থাকতে পারে, লাইন চার্ট থাকতে পারে, পিরামিড থাকতে পারে, হিস্টোগ্রাম থাকতে পারে, ডায়াগ্রাম থাকতে পারে। তো এখন আমরা দেখবো যে একটি গ্রাফ চার্ট ভিত্তিক অ্যানালাইসিসে বেসিক্যালি তিনটা মেইন পার্ট বা তিনটা মেইন অংশ থাকে। প্রথমটা হচ্ছে টপিক সেন্টেন্স বা মূল বিষয়বস্তু। আমরা বুঝতেই পারছি যে টপিক সেন্টেন্স বা মূল বিষয়বস্তু কি, মানে এটা হচ্ছে একটা লাইনে থাকবে প্রথম বাক্যের একদম। যখন আমরা একটা গ্রাফ চার্ট লেখা শুরু করব, একদম প্রথম যে লাইনটা সেটা হচ্ছে টপিক সেন্টেন্স, একদম মূল বিষয়বস্তু, মানে এই লাইনটার মাধ্যমে তুমি একদম মূল বিষয়বস্তুটাকে একদম টাচ করতে পারতেছো। যে এখানে বলা হচ্ছে যে এটি হলো প্যারাগ্রাফের প্রথম বাক্য। এই বাক্যের কাজ হলো পাঠককে জানানো যে গ্রাফ বা চার্টটি মূলত কি নিয়ে এবং সেখানে কি তথ্য দেওয়া হচ্ছে। একদম প্রথম লাইনে আমি যদি একটু তোমাদেরকে একটা এক্সাম্পলের সাথে দেখাই দেই, যে এই যে এখানে আমরা গ্রাফটা দেখতে পাচ্ছি, গ্রাফের প্রথম লাইনটা যেটা, দ্য গ্রাফ শোজ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ইন ডিফারেন্ট ইয়ার্স, এটাই হচ্ছে তোমাদের একদম যে প্রথম লাইনটা, যেটাকে বলা হচ্ছে, আমরা এখানে যেটাকে বললাম টপিক সেন্টেন্স, একদম মূল বিষয়বস্তু। তারপর হচ্ছে কি সাপোর্টিং সেন্টেন্স। এই যে টপিক সেন্টেন্সটা লিখলাম মূল বিষয়বস্তুটা, এই মূল বিষয়বস্তুটার বিশেষ বিবরণ বা তথ্য প্রমাণ নিয়ে আমরা যে যতগুলো সেন্টেন্স লিখবো, একদম কনক্লুডিং সেন্টেন্সটার আগে উপসংহার তো একটা সেন্টেন্স হবে এবং টপিক সেন্টেন্স এটাও একটা সেন্টেন্স হবে। এই দুইটা সেন্টেন্সের মাঝখানে আমরা যতগুলা কথা লিখবো, সেই সবগুলা কথাকে আমরা বলবো কি সাপোর্টিং সেন্টেন্স বা তথ্য বা বিশদ বিবরণ বা তথ্য প্রমাণ যেটাকে বলা হচ্ছে। এটি প্যারাগ্রাফের সবচেয়ে বড় অংশ। এই যে সাপোর্টিং সেন্টেন্স গুলো হচ্ছে প্যারাগ্রাফের সবচেয়ে বড় অংশ স্বাভাবিকভাবেই, কারণ প্রথম যে একটা লাইন, প্রথম লাইনটা এবং শেষ লাইনটা, মানে একদম বাক্যের শুরু এবং বাক্যের শেষ, এই দুইটার মাঝখানে যতগুলো থাকবে সবগুলোতে সাপোর্টিং সেন্টেন্স। এর জন্য এটা হচ্ছে সবচেয়ে বড়, প্যারাগ্রাফের সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এখানে তোমরা কি করবা, গ্রাফের ভিতরের মূল তথ্য, পরিবর্তন, ট্রেন্ড, সর্বনিম্ন বা সর্বোচ্চ, এটা কি ইনক্রিজ হচ্ছে নাকি ডিক্রিজ হচ্ছে নাকি ফ্লাকচুয়েট করছে, এই বিষয়গুলো এখানে ইনক্লুড থাকবে আর কি। ডেটার তুলনামূলক বা তুলনা বিশদভাবে ব্যাখ্যা করবেন এখানেই। তারপর হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স, যেটা বললাম একটা সেন্টেন্স একদম লাস্টে, তুমি যে গ্রাফ চার্টটা লিখছো, গ্রাফ চার্টটা লেখার একদম লাস্টে, একদম সেন্টেন্সের শেষে যে জিনিসটা এখানে অ্যাড করবা সেটা হচ্ছে কনক্লুডিং সেন্টেন্স। এটি হচ্ছে প্যারাগ্রাফের শেষ বাক্য। পুরো গ্রাফটি অ্যানালাইসিস করে আপনি সামগ্রিকভাবে কি বুঝতে পারলেন, এর মূল সারাংশটা কি, ওভারঅল সামারি এক লাইনে এক সেন্টেন্সে তা বাক্যে এই বাক্যে লিখতে হয়। মনে রাখবেন, এখানে নতুন কোনো ডেটা বা সংখ্যা যোগ করা যাবে না, যা আগে এক্সপ্লেন করেছি ওইটার একটা ওভারভিউ বা ওইটার একটা সামারি এখানে অ্যাড করা হবে। আর আমরা যদি বলি যে আসলে গ্রাফ চার্টে মার্কসটা অ্যাচিভ করা, মানে 10 আউট অফ 9, মিনিমাম 9 অ্যাচিভ করা খুবই সহজ। কারণ কেন? কারণ গ্রাফ চার্টের মাধ্যমে তোমার কাছে এক্সামিনার কি জানতেছে জানো, তোমার যে এখানে গ্রাফ চার্টের মধ্যে অনেকগুলো ইউজ করবে, আমাদের কানেক্টরস ইউজ করা হবে। তোমার কানেক্টরস বা তোমার গ্রামাটিক্যাল স্কিল বা তুমি নিজে নিজে লিখতে পারার ক্ষমতাটা বা নিজে নিজে লিখতে পারার তোমার ক্যাপাসিটিটা কতটুকু, তোমার ওয়ার্ড বা ভোকাবুলারি কতটুকু স্ট্রং, ওই জিনিসগুলো জানার জন্য মূলত আমাদের কি দেওয়া হয়, গ্রাফ চার্ট দেওয়া হয়। তো আমরা এখন দেখি যে গ্রাফ চার্ট বর্ণনের যে ধরনের ভার্ব এর ব্যবহার বেশি। এই বেসিক্যালি এই চারটা ধরনের নিয়ে আমাদের গ্রাফ চার্ট এক্সপ্লেন করা হয়। যে তুমি কিছু 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 গ্রাফ চার্টে দেখবা তথ্যগুলো হবে ঊর্ধ্বমুখী। ঠিক আছে, তো তথ্যগুলো যখন তোমার ঊর্ধ্বমুখী হবে, তখন তুমি লিম্বেড টু অথবা ইনক্রিজ টু ইউজ করবা ভার্ব হিসেবে আর কি। তোমার গ্রাফ চার্টটা যদি তথ্যগুলো হয় নিম্নমুখী, যদি কখনো তুমি পাও যে নিম্নমুখী, তখন তুমি কি করবা, ড্রপ টু অথবা রিডিউস টু, মানে কমে যাচ্ছে, এখানে নিম্নমুখী হচ্ছে আর কি। আবার যদি গ্রাফ চার্টের তথ্যগুলো পরিবর্তনশীল হয়, মানে এখানে চেঞ্জেবল হচ্ছে, চেঞ্জেবল হলে তুমি কি, সরি অপরিবর্তনশীল আর কি, অপরিবর্তনশীল যদি পরিবর্তন না হয়, অপরিবর্তনশীল হয় মানে চেঞ্জ হচ্ছে না, তখন তুমি ডিড নট চেঞ্জ অথবা রিমেইন স্টেবল এটা ইউজ করতে পারো। তারপরে তোমার গ্রাফ চার্টের যে তথ্যগুলো উঠানামা করে বা ফ্লাকচুয়েট করে, মানে এটা একবার বাড়তেছে একবার কমতেছে এরকম হলে হচ্ছে, একবার ইনক্রিজ হচ্ছে একবার ডিক্রিজ হচ্ছে, তখন তুমি দিবা রেইজ এন্ড ফল, মানে একবার বাড়তেছে আর একবার কমতেছে, অথবা ফ্লাকচুয়েট অ্যারাউন্ড ইউজ করতে পারো। তো এই চারটা ভার্বই মূলত বেশিরভাগ ক্ষেত্রেই তুমি ইউজ করতে পারো। কোথায় ইউজ করতে পারো, এই যে টপিক সেন্টেন্সে না, কিন্তু তোমরা সাপোর্টিং সেন্টেন্সে, মানে একদম মাঝখানে আর কি, মূল মাঝখানে তোমরা এই ভার্বগুলা ইউজ করতে পারো। তারপর আমরা দেখাই যে আমরা এখন কিভাবে শুরু করবো। আমরা তো দেখলাম যে কোথায় থাকে বা কেন ইউজ করা হয় বা গ্রাফ চার্ট দিয়ে এক্সামিনার আমাদের কি যাচাই করতে চাই। এখন আমরা দেখি যে গ্রাফ চার্ট আমরা কিভাবে শুরু করব। তো অনেকেই অনেকভাবে শুরু করে, তো এই নিয়মটা, এখানে যে নিয়মটা দেওয়া আছে, একদম তুমি সর্বক্ষেত্রে যত গ্রাফ চার্ট আছে, তোমার যত পাই চার্ট আছে, সব জায়গায় তুমি এটা অ্যাপ্লিকেবল, এই নিয়মটা তুমি অ্যাপ্লিকেবল করলে আমি আমি মিনিমাম তুমি 9 পাবা ইনশাল্লাহ। আর একটা জিনিস হচ্ছে কি, আমরা যখন একটা কিছু শিখি বা আমরা যখন ক্লাসগুলো নেই, তখন আমরা জানি যে
স্টুডেন্ট বেসিক্যালি তিন ধরনের হয়। কিছু কিছু স্টুডেন্ট আছে যে আজকে পরীক্ষা, সরি আগামীকাল পরীক্ষা, তো আজকে রাতে আসছে ক্লাস দেখার জন্য। তো তারা কি হয়, তারা একটা লেভেলের স্টুডেন্ট। আরেকটা হচ্ছে মোটামুটি পড়াশোনা করে, আরেকটা হচ্ছে অনেক বেশি পড়াশোনা করে, একদম টপ মোস্ট স্টুডেন্ট যাদেরকে বলা হয়। তো এখানে আমরা যদি ক্লাসগুলো নেই আসলে একদম যারা আমাদের যে ক্লাসগুলো আমরা নেই মূলত যারা একদম তিন ধরনের স্টুডেন্টরা উপকৃত হবে ইনশাল্লাহ আশা করি। কারণ আমাদের যে স্ট্যান্ডার্ড, এই যে আমরা যে স্ট্যান্ডার্ড গুলো তোমাদেরকে পড়াচ্ছি এগুলো যে কোনো জায়গায় লিখো, একদম একদম যে পরীক্ষার আগের রাতে এসে ক্লাসগুলো দেখতেছে সেও মোটামুটি আমি আশা করি এখান থেকে ধারণা নিয়ে পরীক্ষা গিয়ে লিখতে পারবে। যে মিডিয়াম স্টুডেন্ট সে তো এমনি লিখতে পারবে, আর যে টপ মোস্ট স্টুডেন্ট সে তো একদম ফাটাই ফেলবে যেটাকে বলা যায়। তো আমরা দেখি এখন আমাদের যে কিভাবে শুরু করবো আমরা একটা গ্রাফ চার্ট। প্রথম হচ্ছে দ্য গ্রাফ, মানে প্রথম লাইনটাই আমরা শুরু করবো যে দ্য গ্রাফ চার্ট বা দ্য গ্রাফ শোজ দ্য, কি শোজ করছে, যে মূল বিষয়টা তোমাকে প্রশ্নের মধ্যে যেটা যেভাবে লিখে দেওয়া থাকবে একদম হুবহু এটাকে কপি পেস্ট করবা। ওই যে আমি তোমাদেরকে যদি একটা প্রশ্ন দেখাই, এখানে দেখো দ্য গ্রাফ বিলো শোজ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ইন ডিফারেন্ট ইয়ার্স, একদম তাহলে দ্য গ্রাফ শোজ দ্য লিখছে না, শোজ দ্য লেখার পরে এই যে এখানে লিটারেসি রেট অফ বাংলাদেশ ইন ডিফারেন্ট ইয়ার্স একদম হুবহু কি করবা, কপি পেস্ট করে এখানে প্রথম লাইনটা শুরু করবা, যেটাকে আমরা বলছিলাম টপিক সেন্টেন্স। এই যে টপিক সেন্টেন্সে আমরা পেয়ে গেলাম, এটা হলো টপিক সেন্টেন্স, যে এখানে এই গ্রাফ চার্ট শোজ দ্য, তাহলে হয়ে গেল একটা। তারপরে হচ্ছে এখন তুমি কোথায় যাচ্ছ, এখন তুমি যাচ্ছ সাপোর্টিং সেন্টেন্স, ঠিক আছে, এই টপিক সেন্টেন্স লিখে ফেলছো। সাপোর্টিং সাপোর্টিং সেন্টেন্স কি হবে, পুরাটা ব্যাখ্যা বিশ্লেষণ এবং এখানে সর্বোচ্চ সর্বনিম্ন পয়েন্ট যেগুলো আছে সবগুলোর তথ্য প্রবাহ সবগুলো একটা এক্সপ্লেনেশন দিবা বা বিশ্লেষণ দিবা। তো প্রথমে তুমি কি দ্বারা শুরু করবে, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ অথবা এট ফার্স্ট গ্ল্যান্স। এখন যারা এই ওয়ার্ড গুলা বা এই কানেক্টর গুলা মনে রাখতে পারো না তারা কি করবে, তোমরা লিখতে পারো ফ্রম দ্য গ্রাফ উই সি দ্যাট, বা যেভাবেই পারো, মানে কোনোভাবেই খালি রেখে আসা যাবে না, যেভাবে লিখে দিয়ে আসবা। তো এখানে আমরা একটা স্ট্যান্ডার্ড ফর্মুলা একটা ফলো করছি আমরা, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ বা এট ফার্স্ট গ্ল্যান্স দিয়ে আমরা এখান থেকে শুরু করবো। কি শুরু করবো, এই গ্রাফ থেকে প্রাথমিক যে ধারণাটা পাচ্ছি আমরা বলতে পারি যে গ্রাফে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন এত সর্বোচ্চ এত, এই বিষয়গুলো আমরা কি করতে পারি, ইনক্লুড করতে পারি, ইনক্লুড করে এখানে এক্সপ্লেন করে দিতে পারি। আমরা কোথায় এটা সাপোর্টিং সেন্টেন্স আর কি, এই যে আমরা দেখলাম সাপোর্টিং সেন্টেন্সে, সাপোর্টিং সেন্টেন্সের এক্সপ্লেনেশন আরো আছে। যে প্রথম এটা দেখলাম অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ বা এট ফার্স্ট গ্ল্যান্স, লেখার পরে আমরা দেখলাম কি দ্য গ্রাফ শোজ দ্যাট, তারপর এতটুকু লিখলাম, তারপরে দেখলাম দ্য গ্রাফ শোজ দ্যাট, এখানে প্রাপ্ত যে ধারণা এটাকে আরেকটু বিস্তারিত লেখা আছে। প্রথম তো লিখলাম একদম এই যে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, মানে একদম এই যে আমি যদি গ্রাফের এক্সাম্পল তোমাদেরকে দেখাই, এই যে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ যদি আমি বলি যে সর্বনিম্ন হচ্ছে 1970 সালে সেটা 20%, এবং 2020 সালে যেটা সেটা হচ্ছে 85%, এটা লিখলাম তোমার অ্যাকর্ডিং টু দ্য। তারপরে দ্য গ্রাফ শোজ দ্যাট এখানে বললাম এখান থেকে 1970 থেকে 1980 সালে এটা এত পার্সেন্ট বৃদ্ধি পাইছে। হ্যাঁ, কত পার্সেন্ট, 20 থেকে 30, 10% বৃদ্ধি পাইছে। সো এই বিষয়গুলো আমরা কোথায় এক্সপ্লেন করবো, এই যে এখানে এক্সপ্লেন দ্য গ্রাফ শোজ দ্যাট, প্রাপ্ত ধারণাকে আরেকটু বিস্তারিতভাবে এক্সপ্লেন করবো আমরা আর কি। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে বাট। এই যে বাট কখন ইউজ করা হয়, যখন বিপরীতমুখী, ঠিক আছে, বিপরীতমুখী বা কন্ট্রাস্ট ওয়ার্ড মনে রাখতে হবে। বাট হচ্ছে একটা কন্ট্রাস্ট ওয়ার্ড, এবং এটাকে আমরা বলতে পারি কানেক্টর, যেটা হচ্ছে কন্ট্রাস্ট মিনিং দেয়। তো এখানে যদি আমাদের যদি গ্রাফটা সব সময় যদি ঊর্ধ্বমুখী থাকে বা সবগুলো যদি বৃদ্ধি পেতে থাকে তখন কিন্তু আমরা এই বারটা ইউজ করতে পারবো না। আবার যদি সবগুলো নিম্নমুখী থাকে তখন আমরা ইউজ করতে পারবো না। কিন্তু আমরা যদি একবার ইনক্রিজ করে আর একবার ডিক্রিজ করে তখন আমরা বাট এখানে বাট কানেক্টরটা আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে। তারপরে দেখি আমরা হাউএভার আরেকটা কানেক্টর। হাউএভার কানেক্টর আমরা কখন ইউজ করবো, হাউএভার কানেক্টরটা আমরা ইউজ করবো যখন ইতিবাচক কোনো তথ্য তুলে ধরা হবে। আমরা সামনে দেখবো হাউএভার বা এই সবগুলো কানেক্টর ইউজ আমরা এই যখন এই প্র্যাকটিসটা করবো, রিয়েল লাইফ একটা প্র্যাকটিস, তখন আমরা দেখতে পারবো আর কি। তো এখন কি হচ্ছে, হাউএভার আমরা কখন ইউজ করবো, ইতিবাচক কোনো তথ্য তুলে ধরতে আমরা হাউএভার ইউজ করবো, ঠিক আছে। তারপর আমরা যদি ইলাবোরেট করি, আরেকটু এক্সপ্লেনেশন করি বা আরেকটু নতুন কিছু যোজন করে, যদি নতুন কিছু যদি আমরা যোজন করে থাকি তখন আমরা এগেইন ইউজ করবো, এগেইন কানেক্টরটা ইউজ করবো, ঠিক আছে। তারপর যদি আমরা আরো এক্সপ্লেন করতে যাই বা আরো যদি নতুন কোনো জিনিস সামনে আমাদের আসে তখন আমরা কি ইউজ করবো, অলসো দ্বারা এক্সপ্লেন করবো। কিন্তু কোনোভাবে এক্সপ্লেনেশন থামাই দেওয়া যাবে না, সবগুলা আমাদেরকে টাচ করতে হবে, যে এখানে প্রত্যেকটা ইয়ার প্রত্যেকটা পার্সেন্টেজ আমাদেরকে টাচ করতে হবে। কোথায়, এটা কিন্তু সাপোর্টিং সেন্টেন্সে, যেটা আমরা একটু আগে দেখলাম, এই যে সাপোর্টিং সেন্টেন্সে সবগুলোকে টাচ করতে হবে। এবং লাস্টে আমরা যে কাজটা করবো, এই যে এখানে লাস্টে আমরা যে কি কানেক্টর ইউজ করবো, দাস কানেক্টর ইউজ করবো, এবং এর সাথে কি দিব, যে দ্য গ্রাফ প্রোভাইডস এ ক্লিয়ার পিকচার অফ দ্য ট্রেন্ডস অফ রেজিং, এটা কি রেজ হচ্ছে নাকি ফল করছে, ফল অফ যে জিনিসটা আছে, যে জিনিসটা তুমি একদম ওভারঅল যে সামারিটা একদম হাইলাইটেড পয়েন্ট গুলো যেগুলো আছে ওগুলো একটু টাচ করে দিবা, তাহলে তোমার গ্রাফ লেখা শেষ। এইভাবে যদি কেউ গ্রাফ লিখতে পারো, যে জিনিসটা বললাম, এইভাবে যদি কেউ গ্রাফ লিখতে পারো, মিনিমাম তোমাকে 7 থেকে 8 দিয়ে স্যার বাধ্য। আর যদি একদম হুবহুব লিখতে পারো, যেভাবে বলছি একটা প্র্যাকটিসের মাধ্যমে যদি আমরা দেখাই, এই হুবহুব যদি লিখতে পারো তাহলে 9 পাওয়া তোমার জন্য কিছুই না ইনশাল্লাহ। সো আমরা দেখি, আমাদেরকে প্রথম একটা এক্সাম্পল বলছে এখানে। এক্সাম্পলটা কি বলছে আমরা একটু দেখি। আমরা যদি বলি যে আমাদের কোশ্চেনটা কি, কোশ্চেনটা হচ্ছে দ্য গ্রাফ বিলো শোজ দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ইন ডিফারেন্ট ইয়ার্স।
ডেসক্রাইব দ্য গ্রাফ ইন ইউর ওন ওয়ার্ডস। এই যে এখানে বলছে যে এক্সামিনার তোমার কাছে কি চাই, এই জিনিসটা জানতে চাই যে ডিসক্রাইব দ্য গ্রাফ অফ ইউর ওন ওয়ার্ডস, তুমি নিজে কতটুকু বুঝো, তোমার ইংলিশ লেখার ক্যাপাসিটি কেমন, তোমার গ্রামাটিক্যাল কারেক্ট ভাবে লেখার মানে একদম সঠিকভাবে পুঙ্খানুপুঙ্খ লেখার তোমার ক্যাপাসিটিটা কেমন, এটাই দেখতে চাই ভাই, আর কিছু দেখতে চাই না। এবং তোমার কানেক্টরস গুলা বা তোমার ভোকাবুলারি কতটা স্ট্রং, এই জিনিসটা এখানে তোমাকে মেজার করে, বা তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর স্কিলটা কেমন, আর কিছুই না। এটা যদি বুঝাইতে পারো এক্সামিনারকে যে না ইউ আর এনাফ কেবল, মানে তুমি এনাফ কেবল লেখার জন্য, ঠিক আছে, দ্যাট ইজ এনাফ ফর ইউ, তোমার মার্কস পাওয়ার জন্য এটাই যথেষ্ট। এক্সামিনারকে জাস্ট শুধু বুঝাইতে হবে তোমাকে, ইউ হ্যাভ টু মেক হিম আন্ডারস্ট্যান্ড। তারপরে কি বলছে, ইউ শুড হাইলাইট দ্য সামারাইজ দ্য ইনফরমেশন গিভেন ইন দ্য গ্রাফ। তোমাকে বলছে যে এই গ্রাফটা দেখে, গ্রাফটা থেকে তোমাকে কি করতে হবে, হাইলাইট করতে হবে এবং সামারাইজ করতে হবে ফলোইং গিভেন ইন দ্য গ্রাফ। এই গ্রাফে যে জিনিসটা আছে ওখান থেকে তোমাকে হাইলাইট করতে হবে এবং সামারাইজ করতে হবে ইনফরমেশন যেটা দেয়া আছে গ্রাফ আকারে। এখন আমরা চলো এখানে আমরা ডিসক্রাইব করি যে কিভাবে আমরা আনসারটা করব। এই যে আনসার আমরা কিভাবে করছি দেখো, যে প্রথমে আমাদের যে সেন্টেন্সটা আমাদের লেখার নিয়ম, প্রথমটা তো ছিল দ্য গ্রাফ শোজ দ্য, এখানে মূল বিষয়বস্তু যেটাকে আমরা টপিক সেন্টেন্স বলছিলাম। তো দেখো এখানে আমরা শুরু করছি the answer, the graph shows the literacy rate of Bangladesh in different years। এই যে the graph shows তো লিখছো, লেখার পরে যে জিনিসটা করবা এটা একদম হুবহুব এখান থেকে কপি করে আনবা, যে তোমার প্রশ্নের মধ্যে দেয়া থাকবে যে জিনিসটা, যে shows the graph below shows, কি শোজ করছে, the literacy rate of Bangladesh in different years। এই যে এখানে ডাইরেক্ট হুবহু আমি এই যে তোমাদের সামনে কপি করলাম, এই যে কপি করে ডিরেক্ট এখানে এই যে এখানে বসানি আছে এখানে, জাস্ট তোমাদেরকে একটু দেখাই দিলাম যে এইভাবে হুবহু ডিরেক্ট কপি পেস্ট করে ফেলবা, এই যে মার্ক করে দিলাম দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ ইন ডিফারেন্ট ইয়ার্স। ঠিক আছে, এটা হলো তোমার টপিক সেন্টেন্সটা গেল। তারপর আমরা এখন কি করব, সাপোর্টিং সেন্টেন্স আমরা ইলাবোরেট করব, এক্সপ্লেইন করব যে গ্রাফের ভিতরে আসলে কি কি আছে, কি কি জিনিস আছে। তো আমরা প্রথমে কি কি দ্বারা শুরু করবো বলছিলাম, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ বা এট ফার্স্ট গ্ল্যান্স, আমরা অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ দিয়ে শুরু করি। এই যে দেখো, অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ দ্য লোয়েস্ট লিটারেসি রেট ওয়াজ 20% ইন 1970। মানে 1970 সালে লিটারেসি রেট ছিল সবচেয়ে কম, এই যে যেটা ছিল 20%, 1970 সালে ছিল 20%, এই জিনিসটা বললাম। তারপরে আবার এখন এই সব 1970 সালে সবচেয়ে 20% সবচেয়ে কম, এবং 2020 সালে কি দেখছি আমরা, সবচেয়ে বেশি। তাহলে এটা তো এটা অবশ্যই কন্ট্রাস্ট, তাহলে আমরা কি লিখবো, হোয়াইল দ্বারাও কিন্তু একটা কন্ট্রাস্ট বোঝায়। হোয়াইল দ্য হাইস্ট রেট ওয়াজ 85% ইন 2020, যেখানে সর্বোচ্চটা ছিল কত সালে, 2020 সালে সর্বোচ্চ ছিল, এবং সেটা ছিল 85%। এই যে তাহলে আমাদের কিন্তু অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ এই সেন্টেন্সটা শেষ। এই যে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ এই সেন্টেন্স, তারপর আমরা পরের সেন্টেন্সটা কিভাবে শুরু করব, দ্য গ্রাফ শোজ দ্যাট। এই যে তারপর সেন্টেন্সটা আমরা কিভাবে শুরু করব, দ্য গ্রাফ শোজ দ্যাট। এই যে এখান থেকে আমরা এইভাবে শুরু করলাম, দ্য গ্রাফ শোজ দ্যাট, কি দেখাচ্ছে, দ্য গ্রাফ শোজ, এরপরের যে ইয়েটা আছে, সালটা আছে 1980 সাল, এরপরটা আমরা এক্সটেন্ড করব, দেখি এখানে কি কিভাবে এক্সটেন্ড করা যায়। দ্য গ্রাফ শোজ দ্যাট the literacy rate steadily increased from 20% to 85% between 1970 and 2020। এখানে একটা জিনিস বলি, এই যে এখানে স্টেডিলি ইনক্রিজ যে একটা বিষয়, এই যে আমরা দেখতে পাচ্ছি যে গ্রাফটা কেন এই ওয়ার্ডটা এখানে ইউজ করা হয়েছে, স্টেডিলি ইনক্রিজ। দেখো 1970, 1980, 1990, 2000, 2010, 2020, এই যে ক্রমান্বয়ে কিন্তু এটা কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, কমতেছে না কিন্তু, একদম বৃদ্ধি পাচ্ছে, বা সমানও নাই কোনোটা, ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এই জন্য আমরা দেখলাম স্টেডিলি ইনক্রিজ। যদি ক্রমান্বয়ে হ্রাস পাইতো তাহলে আমরা দেখলাম স্টেডিলি ডিক্রিজ। যদি যেহেতু এখানে ফ্লাকচুয়েট হচ্ছে না, যদি ফ্লাকচুয়েট হতো মানে এক বছর বাড়ছে এক বছর কমছে, ওইরকম একটা এক্সাম্পল আমরা পরবর্তী ক্লাসে আরেকটা করবো। আর এখানে দেখো যেহেতু এটা কমছেও না বাড়ছেও না, একদম ইনক্রিজড হচ্ছে, এই জন্য আমরা দিলাম স্টেডিলি ইনক্রিজড। আর যদি কমতো এবং বাড়তো তাহলে আমরা কি দিলাম, ফ্লাকচুয়েট দিলাম, ওকে ফাইন। তারপরে আমরা এই জিনিসটা দেখলাম, দ্য গ্রাফ শোজ দ্যাট the literacy rate steadily increased from 20% to 85% between 1970 and 2020। মানে 1970 থেকে 2020 সালে ক্রমান্বয়ে এটা কি হচ্ছে, মানে গ্রাফগুলো লিটারেসি রেট বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে। তারপর আমরা দেখি ইন 1970, মানে এখানে তুমি তোমার মতন এক্সপ্লেন করবে, তুমি যদি এভাবে মুখস্থ নাও রাখতে পারো, আমি তোমাকে আরেকটা শর্টকাট শিখিয়ে দিই, সেটা হচ্ছে তুমি বলো ফ্রম দ্য গ্রাফ উই ক্যান সি দ্যাট, দ্য গ্রাফ শোজ দ্যাট, ইন ইন 1980 উই ক্যান সি দ্যাট। তোমার মতো করে তুমি কি করবে, কানেক্ট করবে, তোমার মতন করে তুমি ইউর ওয়ার্ড ইউজ করে জাস্ট লিখে দিয়ে আসবা, কোনোভাবেই বলা যাবে না যে আমি গ্রাফ সেট পাই না এই জন্য আনসার করতে পারি না। আচ্ছা ওকে, তারপর আমরা দেখি এখানে কি, তারপরে কি হয়েছে, ইন 1970 1970 সালে কি হচ্ছে, দ্য লিটারেসি রেট ওয়াজ 20% এন্ড ইট রোজ টু 30% ইন 1980। দেখো 1970 সালে, এই যে 1970 সালে এটা কত ছিল, 20%, এবং লিটারেসি রেট ছিল 20%, এবং এটা 30% হয়েছে কত সালে, 1980 সালে 30% হয়েছে, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 10% বৃদ্ধি পেয়েছে। ওকে, তারপরে আমরা দেখি রোজ করছে 30% ইন 1980, শোয়িং অ্যান ইনক্রিজ অফ 10%, এই যে আমরা যেটা বললাম 10% ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, তারপরটা কি, ইন দ্য ফলোইং ডিকেডস, এই যে এরপরের ডিকেডস, ইন দ্য ফলোইং ডিকেডস মানে এরপরের ডিকেডসে কি হচ্ছে, ইট ইনক্রিজড বাই 5% টু রিচ 35% ইন
ইন 1990। দেখো আমরা যদি এখানে এই সেন্টেন্সটা এক্সপ্লেন করি, এখানে কি বলা হয়েছে যে এর পরেরটা ফলোইং ডিকেটস, মানে এখানে যেহেতু 70 80 10 বছর করে না, তাই 10 বছর তো এক ডিকেটস হয়। তো এর পরে ডিকেটসে কি হচ্ছে, ইন দ্য ফলোইং ডিকেটসে কি হচ্ছে, ইনক্রিজড হচ্ছে 1990 সালে 35%, যেটা 5% বৃদ্ধি হয়েছে। 30 থেকে 35 হয়েছে, তার মানে 5% বাইরা এটা কত পার্সেন্ট হয়েছে, 35%। এই জিনিসটা বলছে। তারপর আমরা এখানে একটা সেন্টেন্স বলছিলাম বা একটা কানেক্টর বলছিলাম তোমাকে, হাউএভার। হাউএভারটা তুমি কখন ইউজ করবে, দেখো ইতিবাচক কোনো কিছু তুলে ধরতে। যদি তুমি এখানে দেখতাম এখানে একবার ইনক্রিজ হয়েছে একবার ডিক্রিজ হয়েছে, তাহলে আমরা বাট দিতে পারতাম, মানে কন্ট্রাস্ট ওয়ার্ড হিসেবে। কিন্তু এখানে আমরা কি বলবো, ইতিবাচক ভাবে, যেহেতু বৃদ্ধি পাইছে আমরা ইতিবাচক ভাবে বলবো, এই জন্য আমরা হাউএভার ইউজ করতে পারি। তো হাউএভার বললাম, হাউএভার দ্য নেক্সট 3 ডিকেটস, এই যে পরবর্তী 3টা দশকে কিন্তু এই যে 1টা দশক 2টা দশক 3টা দশক ক্রমান্বয়ে কিন্তু ইনক্রিজডই হচ্ছে, 1টা 2টা 3টা, মানে 2000 2010 2020 3টা ডিকেটসই ক্রোনোলজিক্যালি ইনক্রিজডই হচ্ছে। তো আমরা এখানে এই জিনিসটা বললাম, হাউএভার দ্য নেক্সট 3 ডিকেটস উইটনেসড র্যাপিড প্রোগ্রেস, একদম দ্রুত বা ক্রমাগত একটা প্রোগ্রেস দেখাচ্ছে, উন্নতি দেখাচ্ছে বা বৃদ্ধি দেখাচ্ছে। দ্য লিটারেসি রেট ইনক্রিজড বাই 15% ইন ইচ অফ দ্য নেক্সট 2 ডিকেটস। এই যে দেখো এখান থেকে 35 থেকে 50 15% বাড়ছে, 50 থেকে 65 15% বাড়ছে। তার মানে এখানে এই জিনিসটা বলছে 1990 থেকে 2010 এই 2টা ডিকেটসে প্রতি বছরে ক্রমান্বয়ে 15% করে 15% করে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে লিটারেসি রেট বা শিক্ষিতর হার যেটা বলা হয় আমরা, এই জিনিসটা বলছে। ঠিক আছে, নেক্সট 3 ডিকেটস রিচিং 65% ইন 2010, এবং এভাবে ক্রমান্বয়ে 5% করে বৃদ্ধি করে অবশেষে সে 2010 সালে 65% গিয়ে দাঁড়াইছে, এই জিনিসটা বলছে। তারপরে যে লাস্টের 2020 সালে কত হয়েছে, 85%। এটাকে আমরা কিভাবে লিখবো, এই যে ফাইনালি, যেহেতু লাস্ট ইয়ার আমরা বলবো ফাইনালি বিটুইন 2010 অ্যান্ড 2020, এই যে 2010 এবং 2020 সালের মধ্যে ইট মেড দ্য বিগেস্ট জাম্প, সবচেয়ে বড় জাম্পটা দিছে। কারণ কি, এখানে 65 থেকে সরাসরি 85 চলে গেছে, দ্যাট মিনস 20%, মানে সবচেয়ে বেশি মানে বাড়ছে বা বৃদ্ধি পেয়েছে, ইনক্রিজ হচ্ছে 2010 থেকে 2020 সালের যে মধ্যকার ব্যবধানটা একদম 20% বেড়ে গেছে, তাহলে এখানে সবচেয়ে বিগেস্ট একটা জাম্প দিছে কত সালে, 2020 সালে। ইনক্রিজ বাই 20%, এই যে যেটা বললাম মাত্র 20% রিচ ইটস হাইয়েস্ট পয়েন্ট অফ 85%, তার মানে সবচেয়ে বেশি বাড়ছে 2020 সালে, এবং সেটা ছিল 20%, যেটা বেড়ে 20% বেড়ে আমাদের কত পার্সেন্ট হয়েছে, 85% হয়েছে। এটা হচ্ছে তোমার একদম বিগেস্ট একটা জাম্প দিছে। তো এটা হচ্ছে আমাদের সামারির, আমরা কি করতেছি এখন, গ্রাফ চার্ট করতেছি। তো গ্রাফ চার্টে আমাদের ডেসক্রাইব করা শেষ, যেটা আমরা মাঝখানে বলছিলাম যে সাপোর্টিং যে সেন্টেন্সটা, এই সেন্টেন্স ডেসক্রাইব করা শেষ, আমাদের টপিক সেন্টেন্স ডেসক্রাইব করা শেষ। এখন আমরা কোথায় আসবো, এখানে আমরা কনক্লুশনে আসবো, কনক্লুডিং সেন্টেন্স আসবো। কনক্লুডিং সেন্টেন্স আমরা কি করবো, পুরোটার সামারিটা একদম এক লাইনে একটা সেন্টেন্স সুন্দরভাবে তুলে দেবো। এই যে কি হবে, এই যে আমরা এটা হুবহু কপি পেস্ট করবো, হুবহু ফলো করবো আমরা এই রুলসটা। দাস দ্য গ্রাফ প্রোভাইডস এ ক্লিয়ার পিকচার অফ দ্য ট্রেন্ডস অফ রেজিং অথবা ফলিং। এখন আমরা কি কি দেখতে পেয়েছি, প্রতি বছর বৃদ্ধি পাইতেছে। সো এখানে ইনক্রিজড হচ্ছে, প্রতি বছর ইনক্রিজড হচ্ছে, যেহেতু ইনক্রিজ হচ্ছে আমরা এখানে কি লিখবো, দাস দ্য গ্রাফ প্রোভাইডস এ ক্লিয়ার পিকচার অফ দ্য রেজিং। আর যদি কমতো তাহলে আমরা আমরা কি দিতাম, ডিক্রিজিং দিতাম বা ফলিং দিতাম। ঠিক আছে, পিকচার অফ দ্য রেজিং ট্রেন্ড ইন বাংলাদেশ লিটারেসি রেট ফ্রম 1970 টু 2020, মানে এভাবে বলছে এখানে, এভাবেই গ্রাফটা আমাদেরকে দেখাচ্ছে যে বাংলাদেশে লিটারেসি রেটটা কিভাবে 1970 থেকে 2020 ক্রমান্বয়ে কি হচ্ছে, রেইজ হচ্ছে, ক্রমান্বয়ে কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। এই জিনিসটা আমাদেরকে দেখাচ্ছে। আশা করি এই এইটা যদি আজকের ক্লাসটা যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো, তাহলে আমি মনে করি গ্রাফ চার্টে আর কোনো সমস্যা থাকার কথা না। কারণ তোমরা এই যে আমি যে এইভাবেই লিখছি, তোমার যেভাবেই ফলো করতে হবে, কোনো ব্লাইন্ডলি মানে কোনো বাধা ধরা নিয়ম নাই, তুমি তোমার মতো করে এক্সপ্লেন করতে পারো, তুমি তোমার মতো লিখতে পারো। জাস্ট তোমাকে লেখককে মানে সরি এক্সামিনার যে আছে ওনাকে বোঝাতে হবে যে তুমি বুঝতে পারতেছো এবং তুমি তোমার মতন করে লিখতে পারতেছো। সো এরকম সুন্দর সুন্দর একদম ইজি এক্সপ্লেনেশনের ক্লাস পেতে তোমরা ডিউ ড্রিমার্স এর সাথে থাকো। আমরা আশা করবো তোমাদেরকে আরো সুন্দরভাবে আরো ইজিলি কিভাবে তোমাদেরকে বোঝানো যায় এবং ইংলিশটা তোমাদের কিভাবে একদম সহজ করা যায় ইনশাল্লাহ। তো সাথেই থাকো। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।